হ্যালো লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ইতিহাস ক্লাস 12 সেমিস্টার 4 এর যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সিরিজ চলছে, সেই সিরিজের আজ একটা মোস্ট ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। হ্যাঁ, পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল। অর্থাৎ তুমি যদি এই প্রশ্নটা কমপ্লিট না করো, অবশ্যই তুমি কমপ্লিট করে নাও হ্যালো টপার্স থেকে। হ্যাঁ, প্রশ্নটা কি? যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কি মনে পড়ছে তোমার? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ক্ষেত্রে অবদান কি ছিল, সেই অবদান আলোচনা করতে হবে। চলো দেখে নেওয়া যাক স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান। দেখো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুরু কথা, ভারত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই আহ্বান যে মহান দেশপ্রেমিক দিয়েছিলেন, তিনি হচ্ছেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি আজাদ হিন্দ, এই জায়গাটা একটু মাথায় রেখো তোমরা, আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণের পর ইংরেজ সরকারের বিরুদ্ধে কি করেন? যুদ্ধ ঘোষণা করেন। আমরা সবাই জানি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন চরমপন্থী লোক, আর যখনই তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন, তারপরের থেকে তিনি কি করেছেন? ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সশস্ত্র যুদ্ধ। দেখো কারণ এবং করেন এবং দিল্লি চলো স্লোগান তুলে স্বাধীনতা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়েন। দিল্লি চলো, দিল্লি চলো কি করলো? এই স্লোগান দিয়ে স্বাধীনতা সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়লেন। চলো আমরা দেখি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা। দেখো, কংগ্রেস ত্যাগ করার পরে তিনি ফরওয়ার্ড ব্লক নামে 1939 খ্রিস্টাব্দে একটি রাজনৈতিক দল গঠন করেন। দেখো, কংগ্রেস ত্যাগ করে তিনি কিন্তু আর দমে থাকেননি। তিনি স্বাধীনতা সংগ্রামে বা তিনি দেশকে স্বাধীন করার জন্য তিনি কি করেছেন? তিনি নতুন একটা দল তৈরি করেছেন, যে দল কি? ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলটির মাধ্যমে তিনি ভারতীয়দের ঐক্যবদ্ধ করার এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার পথে এগিয়ে যেতে থাকেন। তার মানে আমরা দেখলাম একটা রাজনৈতিক দল তৈরি করলো, রাজনৈতিক দলের নাম কি? ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের পর তিনি কি করলেন? শত শত মানুষকে কি করলেন? উদ্বুদ্ধ করলেন সেই দলে কি করার জন্য? যোগদানের জন্য। কেন? স্বাধীনতার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা দেখতে পেলাম কি এখানে জার্মানির সমর্থন লাভ। জার্মানির সমর্থন লাভ কি? তারপরে তিনি বেরিয়ে গেলেন আন্তর্জাতিক সমর্থনের জন্য, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন দেশকে সমর্থনে যোগানোর জন্য। যে কি বিভিন্ন দেশকে নিয়ে তিনি কি করবেন? ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। চলো দেখা যাক। দেখো, সুভাষচন্দ্র বসু ব্রিটিশ বিরোধী কাজ দেখে 1940 খ্রিস্টাব্দের জুলাই মাসে সুভাষচন্দ্রকে কি করা হয়? পুনরায় কারারুদ্ধ করা হয়। দেখো, আর ব্রিটিশ তো ভাই থেমে থাকবে না, তারা কি করে? আমাদের সুভাষচন্দ্র বসুকে আবার গ্রেপ্তার করে। কিন্তু সুভাষচন্দ্র বসু কি করবে? ছদ্মবেশ ধারণ করে কি করবে? জার্মানি পালিয়ে যাবে। দেখো আমরা দেখবো 1941 খ্রিস্টাব্দে তিনি ছদ্মবেশে কলকাতা পরিত্যাগ করেন এবং প্রথমে তিনি কাবুল, মাথায় রাখবে, প্রথমে কোথায়? কাবুল, তারপরে সোভিয়েত ইউনিয়ন এবং শেষে জার্মানিতে গিয়ে পৌঁছান এবং সেখানে জার্মানির সমর্থন লাভ করে। প্রত্যেকটা জায়গার নাম কিন্তু আমাদের সুন্দর করে লিখতে হবে। দেখো, প্রথমে কোথায় তিনি কোথায় যান? কাবুলে যান। তারপরে তিনি কোথায় যান? সোভিয়েত ইউনিয়নে যান, সোভিয়েত যান, সোভিয়েত। তারপর তিনি কোথায় যান? জার্মান। আর জার্মান যে কি করেন? জার্মানের সমর্থন লাভ করেন। চলো দেখা যাক, এই যে আমরা যে দুটো পয়েন্ট আলোচনা করলাম, শুরু কথা ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা এবং জার্মানির সমর্থন লাভ, এখানে কি বুঝতে তোমার কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, তোমাকে বোঝানোর জন্য দরকার হলে আবার এই ভিডিওটা করব। চলো নেক্সট আমরা যে পয়েন্টটা আছে, আজাদ হিন্দ ফৌজ গঠন। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। দেখো, 1941 খ্রিস্টাব্দে তিনি জার্মান পৌঁছালে তিনি বুঝতে পারেন যে সেখান থেকে সশস্ত্র সংগ্রাম চালানো সম্ভব না। তার মানে আমরা দেখলাম তিনি কোথায় পৌঁছেছিলেন? জার্মান। জার্মান, তিনি জার্মানে সেখান থেকে বুঝতে পারলেন যে এখান থেকে আমি যে সশস্ত্র আন্দোলন চাচ্ছি, সেই সশস্ত্র আন্দোলনটাকে চালিয়ে যাওয়া কি সম্ভব নয়। তখন তিনি অবশ্যই, যদি জার্মানে বসে সম্ভব না হয়, এই জায়গায় বসে যদি আমার আন্দোলন সম্ভব না হয়, যদি সম্ভব না হয়, তাহলে আমাকে অবশ্যই জায়গা পরিবর্তন করতে হবে। দেখো, আমাদের তখন কি করলো? তিনি জার্মান থেকে জাপানের সমর্থনে সশস্ত্র অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। তখন তিনি কোথায় চলে গেল? জাপান। জাপানে চলে গেল কেন? সেখানে সশস্ত্র আন্দোলন, অর্থাৎ জাপানের সহায়তা সশস্ত্র আন্দোলনের পথে নামবে। দেখো, পরবর্তীকালে বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসুর অনুরোধে সুভাষচন্দ্র বসু 1943 সালে 13 জুন ডুবোজাহাজে করে জার্মান থেকে জাপানে এসে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়ায় সশস্ত্র সংগ্রাম পরিচালনায় পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তো দেখো, আমরা দেখলাম জার্মান থেকে জাপান,
তিনি কিভাবে গেলেন? ডুবোজাহাজে করে চলে গেলেন। জার্মান থেকে আমরা কোথায় পাঠালাম? জাপানে ডুবোজাহাজে করে তিনি কি করলেন? চলে গেলেন। তো দেখো দেশকে স্বাধীন করার জন্য কত আত্মত্যাগ করেছিলেন তিনি। চলো এই যে ৩ নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করলাম, এখানে কি কোনো সমস্যা আছে? আমরা যদি এখানে একটু ছোট করে দেখি তাহলে তিনি জার্মানি ছিলেন কত সালে? ১৯৪১ সালে। সেখান থেকে তিনি চিন্তা ভাবনা কি করলেন যে না, এখানে বসে আমাদের কোনোভাবে সশস্ত্র আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে করা সম্ভব নয়। তাই তারা স্থান ত্যাগ করলেন। স্থান ত্যাগ করে কোথায় চলে গেলেন? জাপানে চলে গেলেন। কিভাবে গেলেন? ডুবোজাহাজে চলে গেলেন। কার অনুরোধ ছিল সেখানে? রাসবিহারী বসুর অনুরোধে। তো দেখো তারপরে কি করলেন? তিনি সেখানে যে সশস্ত্র সংগ্রাম পরিচালনার পূর্ণ দায়িত্ব দিলেন। কোথায় যে? জাপানে যে। কোনো সমস্যা আছে এটুকে? চলো নেক্সট যে পয়েন্টটা আছে আমরা দেখি। দেখো আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা। দেখো কি বলেছে? আজাদ হিন্দ ফৌজের পাশাপাশি ১৯৪৩ সালের ২১শে অক্টোবর আজাদ হিন্দ সরকার স্থাপন করেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু গঠিত এই অস্থায়ী সরকারের মূল মন্ত্র ছিল কি? জয় হিন্দ দিল্লি চলো। অর্থাৎ দিল্লি অর্থাৎ কেন্দ্রবিন্দু যেখানে, সেখানে যে আমাদের কি করতে হবে? যে স্বাধীনতার পথকে অগ্রগামী করার জন্য তারা এগিয়ে যায় কোথায়? দিল্লি। দেখো তার মানে আমরা কি দেখলাম? আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করলো কত সালে? ১৯৪৩ সালে। আজাদ হিন্দ ফৌজের পাশাপাশি ১৯৪৩ সালের ৩১ ডিসেম্বর আজাদ হিন্দ সরকার স্থাপন করেন। দেখো ফৌজ তো আমরা আগেই গঠন করলাম, পরবর্তীতে কি তৈরি করলাম? আজাদ হিন্দ সরকার। দেখো এই আজাদ হিন্দ সরকার জার্মান, জাপান এবং ইতালি, দেখো আমরা একটু আগে দেখলাম যে সে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সমর্থন করতে গিয়েছিল। কোথায় কোথায় গিয়েছিল? দেখো জাপান, তারপরে জার্মান এবং ইতালি সহ মোট কয়টি? ৮টি দেশে স্বীকৃতি জানায়। এই সময় নেতাজি জাপানের বেতার থেকে ভারতের স্বাধীনতার বাণী প্রচার করেন। অর্থাৎ সেখান থেকে তিনি কি করেন? ভারতের স্বাধীনতার বাণী করেন। এবং দেখো সেখানেই সেই গুরুত্বপূর্ণ যে স্লোগান ছিল, নেতাজি ঘোষণা করেন যে দিল্লির পথ হলো স্বাধীনতার পথ। এই পথ অর্থাৎ দিল্লির পথ হলো কি? স্বাধীনতার পথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। অবশ্যই খুব সুন্দর করে এই পয়েন্টটা পরীক্ষার খাতায় লিখবে। দেখো তাই তিনি ভারতবাসীকে দীপ্ত কণ্ঠে আহ্বান জানান যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেখো এই যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু তুমি অবশ্যই পরীক্ষার খাতায় লিখবে। এবং দেখো আমরা যদি লাস্টে দেখি যে ৫ নাম্বার পয়েন্ট, সশস্ত্র অভিযানে নেতাজি। অর্থাৎ নেতাজি সশস্ত্র মানে অস্ত্র হাতে নিয়ে কি করেছিলেন? নেতাজি অভিযান করেছিলেন। অর্থাৎ নেতাজির যারা অনুগামী ছিল, নেতাজির দ্বারা যারা অনুপ্রাণিত হয়েছিল, তারা কি করেছিল? সশস্ত্র অভিযান করেছিল। আমরা যদি দেখি আজাদ হিন্দ বাহিনী নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দিল্লি চলো ও জয় হিন্দ মন্ত্রে উদ্দীপ্ত হয়ে ভারত সীমান্তে পৌঁছায়। তাহলে কোথায় পৌঁছলো? আমরা দেখলাম জাপান থেকে কোথার দিকে আসলো? ভারত থেকে। জাপান থেকে কোথায় আসলো? ভারতের দিকে। তো দেখো এসে কি করলো আমরা দেখি, পৌঁছায় এবং নেতাজি জাপানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্ব গ্রহণ করেন। কে করেছেন? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্ব গ্রহণ করে কে করেছেন? নেতাজি। সেখানে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন। এই জায়গাগুলোর নতুন নামকরণ তিনি করেন কি? শহীদ ও স্বরাজ দ্বীপ। দেখো তার মানে আমরা দেখলাম আন্দামান আর নিকোবরে আসলো, আন্দামান নিকোবর এর নাম তিনি পরিবর্তন করে কি দিল? শহীদ ও স্বরাজ দ্বীপ। দেখো শহীদ ও স্বরাজদ্বীপ নাম দিল। তারপর আমরা দেখো এবং পরবর্তী আজাদ হিন্দ বাহিনী ব্রহ্মদেশে পার হয়ে, দেখো ব্রহ্মদেশে আসলো। কোথায়? ব্রহ্মদেশে এসে কোন রাজ্যে প্রবেশ করলো? মণিপুরে প্রবেশ করলো। মণিপুর। তার মানে প্রবেশ করলো। দেখো এবং এই বাহিনীর একটি অংশ কোহিমা দখল করে মণিপুরের রাজধানী ইম্ফল দখলের জন্য অগ্রসর হলো। দেখো এখান থেকে এসে কোহিমা দখল করে নিল। কোহিমা এবং মণিপুরের যে রাজধানী আছে ইম্ফল, এর দিকে অগ্রসর হলো। ইম্ফলের দিকে অগ্রসর হলো। তার মানে কি আমরা দেখলাম যে ব্রহ্মদেশে পৌঁছালো, মণিপুরের একটা অংশ কোহিমাকে দখল করলো এবং ইম্ফলকে কি করে দখল করা যায় তার জন্য অগ্রসর হলো। আর ওদিকে আন্দামান আর নিকোবরটা দখল করে অলরেডি তার নাম কি করেছে? শহীদ এবং স্বরাজদ্বীপ করেছে। তো দেখো এই পর্যন্ত যাও মোটামুটি আমাদের কি আন্দোলন বা এই পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে সংঘর্ষ খুব ভালোই চলছিল। কিন্তু দেখো একটা সমস্যা হলো তখনই যে কিন্তু প্রকৃতি নেতাজিকে সঙ্গ দেয় না। প্রবল বর্ষা শুরু হয়, আজাদ হিন্দ বাইরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, যার আবার অন্যদিকে ইঙ্গ বাহিনীর আঘাতে জাপান বিধ্বস্ত হয়ে পড়লে নেতাজিকে জাপান সাহায্য করা বন্ধ করে দেয়। তার মানে দেখো দুটো সমস্যা আমরা এখানে দেখতে পেলাম। একটা সমস্যা কি? যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। আর একটা সমস্যা কি? অন্যদিকে ইঙ্গ আমেরিকারা জাপানের উপর আক্রমণ করলো। অর্থাৎ যে জাপান ভারতকে সাহায্য করছিল, নেতাজিকে সাহায্য করছিল, তারা আর সাহায্য করতে পারলো না। এটা ছিল একটা কিসে? নেতাজির জন্য বা ভারতবর্ষের জন্য দুঃখের সংবাদ। দেখো আমরা যদি লাস্ট দেখি উপসংহার।
দেখো উপসংহার আমরা দেখো প্রকৃত সঙ্গ না দেওয়ায় এবং ব্রিটিশদের আধুনিক অস্ত্র শস্ত্রের কাছে আজাদ হিন্দ বাহিনীর পরাজয় হলেও স্বাধীনতার ক্ষেত্রে নেতাজির আজাদ হিন্দ বাহিনীর গুরুত্ব ছিল অপরিসীম। দেখো আমরা এই পর্যন্ত উপসংহার দিয়ে ছেড়ে দিতে পারি, এবং আমরা যদি আর একটু ডিপ উপসংহার দিই তাহলে আমরা এখানে লিখতে পারি এবং 1945 সালে সুভাষচন্দ্র বসু মানচুরিয়া যাবার পথে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মৃত্যু খবর অনেকে মেনে নিতে পারেন না। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য নিয়ে ভারতবর্ষের মনে এখনো সংশয় থেকে গেছে। দেখো এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্ন। তোমাদের যদি এই প্রশ্নটা অবশ্যই ভালো লাগে, অবশ্যই তোমরা কি করো, এটাকে কমেন্টস করো, শেয়ার করো এবং তোমার বন্ধুর কাছে পৌঁছে দাও। এবং আরো যে ইম্পর্টেন্ট দুটো 8 নম্বরের প্রশ্ন আসবে খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও চলে আসবে। তোমার যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে, তুমি ভিডিওটা কি করো, শেয়ার করো এবং পরবর্তী প্রশ্ন নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।